সৌদি আরব, বেশ কাতার, তারপরে এরা আমেরিকাকে এই যুদ্ধে সঙ্গ দিতে চাচ্ছে না। ওদিকে আরব আমিরাত এবং বাহরাইন এরা একটু ইসরায়েলের দিকে ঝুঁকেছে, আবার ওমান ওমান তারা আবার ইরানকে সাপোর্ট দিচ্ছে। মানে এই এন্টার মিডিল ইস্ট তারাও দেখেছে যে মানে তারা সাফার করছে মেনলি আমেরিকা এবং ইসরায়েলের জন্য। এবং এ কারণেই তারা এত বছর ধরে যে হাজার ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করেছে নিজের নিরাপত্তার জন্য, সেটাও হচ্ছে না এখন। তো এই মিডিল ইস্টটাও এখন আমেরিকার হাত থেকে প্রায় চলে গেছে। তো একটা জিনিস তো পরিষ্কার যে আমেরিকা শাসন করেছে কিভাবে এই বিশ্বের এই যে এত কিছুকে, দুইটা জিনিস, ভয় এবং আস্থা। মানে তার শত্রুরা তাকে ভয় পেত এবং তার বন্ধুরা তাকে আস্থায় নিত যে না, একটা বিপদে আমেরিকা আমার পাশে থাকবে। তো এই ভয় এবং আস্থা দুটাই কিন্তু চলে গেছে। তো এ কারণেই যে আমেরিকারও ওই যে ব্রেকিং পয়েন্টে চলে গেছে, তার আর যুদ্ধটা এটা চালিয়ে যাওয়ার আর কোনো পথ নাই। দ্বিতীয়ত হলো যে যুদ্ধটা যে চালিয়ে যাবে, আহ, ট্রাম্প এই যে এই 14 তারিখে চায়নাতে ভিজিট আছে, চায়নার শি জিনপিং এর সাথে তার বৈঠক আছে। এবং স্ট্র্যাটেজিস্টরা বলছেন, ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে ট্রাম্পের টোটাল প্রেসিডেন্সিয়াল টেনিওরে আগের 4 বছর আর এইবারের যে কয়দিন হয়েছে, তো ট্রাম্পের এই প্রেসিডেন্সিয়াল টেনিওরে এই আগামী চীনের ভিজিটটাই তার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভিজিট, সব থেকে গুরুত্বপূর্ণ ভিজিট। এবং এই ভিজিটটা ট্রাম্প আগে থেকেই প্ল্যান করেছিল যে ইরানের যুদ্ধে সে জিতে যাবে, একটা আপার হ্যান্ড নিয়ে সে চায়নাতে এই শি জিনপিং এর সাথে বৈঠকে যাবে। বাট এখন যে অবস্থা হচ্ছে, তাকে মাথা নিচু করে চায়নার সাথে এখন ওই ভিজিটে যেতে হচ্ছে। এবং ট্রাম্প জানে যে এই যুদ্ধের যদি একটা পিসফুল শান্তিপূর্ণ একটা যদি শেপ না দিতে পারে, তার এই চায়না ভিজিটটা কোনো রেজাল্ট বয়ে আনবে না, এবং তাকে ওখান থেকেও মাথা নিচু করে চলে আসতে হবে। তো এই যে বিষয়গুলো এর সাথে যে ট্রাম্পের যে সামনের যে ইলেকশনের যে মিড টার্ম ইলেকশনের যে বিষয়গুলো আছে, সামনের যে মিড টার্মের যে ইলেকশনের যে, আচ্ছা আমি ঠিক আছে, আমি 1 মিনিট বলে শেষ করবো, বাকি পোর্শনটা আমি পরে কভার করবো। তো ট্রাম্পের মিড টার্ম যে ইলেকশনটা আছে, এখানে বলা আছে কি যে দুইটা ঘড়ি চলছে, যে টু ক্লকস আর টিকিং। একটা হলো আমেরিকার ঘড়ি, আয়ুর ঘড়ি, আর একটা হলো ইরানের আয়ুর ঘড়ি। তো এই যে ট্রাম্পের দেশে যে বিক্ষোভ, জিনিসপত্রের দাম বেড়েছে আমেরিকাতে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে, তেলের দাম বেড়েছে, এবং এই যে ইনস্টিটিউশনালাইজেশন যেটা বললাম, তারপরে ইসরায়েলি লবি এবং আমেরিকা বাদ দিয়ে ইসরায়েল ফার্স্ট হয়ে গেছে, এই যে বিক্ষোভ। তো এই সমস্ত কিছু আমেরিকাতে যেমন চলছে একটা একটা হতাশা বিক্ষোভ, ইরানেও কিছু মাত্রায় আছে। ইরানেও আপনার জীবনযাত্রা একটু কষ্ট হয়েছে যুদ্ধের জন্য, জিনিসপত্রের দাম বেড়েছে, বেকারত্ব বেড়েছে। তার মানে দুইটা দেশেই মানুষের সাফারিংটা আছে। তো এখানে পণ্ডিতরা বলছেন যে এই সাফারিংস গুলা, মানুষের যে এই যে সকল প্রকার সাফারিংস গুলাই একসাথে হয়ে যে পলিটিক্যাল যে প্রেশারটা ক্রিয়েট করবে, এই প্রেশারটা কে বেশি দিন ধরে এটা হ্যান্ডেল করতে পারবে? এটা কি ট্রাম্প বেশি দিন ধরে এটা হ্যান্ডেল করতে পারবে, নাকি ইরানের সরকার এটা বেশি দিন ধরে হ্যান্ডেল করতে পারবে? যে বেশি দিন ধরে হ্যান্ডেল করতে পারবে সে, তার জন্য এই যুদ্ধটা আপার হ্যান্ড থাকবে। তো পণ্ডিতরা বলছেন যে না, ট্রাম্পের তো কোনো অপশনই নাই, সে তার এটাতেও ব্রেকিং পয়েন্ট আছে। বাট ইরানের এখনো চলার মতো, মানে এই যুদ্ধ চালিয়ে নেওয়ার মতো কমপক্ষে 4 থেকে 6 মাসের অক্সিজেন এখনো ইরানের কাছে আছে। তো এ কারণে আমি সবকিছু মিলে বলছি যে ট্রাম্পের কোনো অপশন নাই এখন একটা চুক্তি করে ফেলা ছাড়া, এই যুদ্ধটা বন্ধ করা ছাড়া। কিন্তু ট্রাম্প আটকে আছে ওই জায়গাটায়। সে এই ইতিহাসে এই প্রথম আমেরিকার ইতিহাসে যে আমেরিকা একটা চুক্তি করতে যাচ্ছে, একটা ডিল করতে যাচ্ছে একটা দেশের সাথে, আপার হ্যান্ড হিসেবে না, লোয়ার হ্যান্ড হিসেবে, মানে আন্ডারডগ হিসেবে। আপার হ্যান্ড, এখানে আপার হ্যান্ড গুলো সব আছে ইরানের হাতে। দি কার্ডস আর উইথ ইরান। তো এখানে এই আমেরিকা এরকম পজিশনে আগে কখনো ডিল করতে যায় নাই। দ্বিতীয়ত, সে যে ডিলটাই করুক না কেন, সেই ডিলটা ওবামার থেকে খারাপ ডিল হবে, এবং যেটা তার জন্য হ্যান্ডেল করা ডিফিকাল্ট হয়ে যাবে। এবং আহ, আর দ্বিতীয়ত, আহ, ইসরায়েল চাপ দিচ্ছে যে কোনো ভাবেই যেন ট্রাম্প ইউরেনিয়ামের ইস্যুতে জিরো টলারেন্স দেয় আর স্যাংশনটা যেন না তোলে। কিন্তু ট্রাম্প যদি এই দুইটা ধরে বসে থাকে, তো এখানে কোনো ধরনের ডিল হবে না। তো ট্রাম্প আসলেই সত্যিকার অর্থেই একটা বেশ ভালো একটা চিপার ভিতরে আছে। সে যে কোনো মূল্যে যুদ্ধটা শেষ করছে। তো আমি এখন শেষ করছি, পরে